Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. তোমরা বোর্ডেতে হেডিংটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমার আলোচনার বিষয় হলো তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 তে পড়াশোনা করছো ইউনিট 1 এর আলোচনা অর্থাৎ মহিসঞ্চরণ তত্ত্বের আলোচনা আমার আগের ভিডিওতে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। আজকে আমার আলোচনার বিষয় হলো ইউনিট 2 তে দেখবে রয়েছে যে টপিকটা সেটা হলো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই যারা তোমরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এই পড়ার ভিডিওগুলো। তো চলো তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো এখানে এই যে কথাটা ভূমিরূপ অর্থাৎ আমার ভূপৃষ্ঠকে বিভিন্ন রূপ দান করা হয়েছে। কে এই রূপ দানটা করেছে? না বিভিন্ন প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিক প্রক্রিয়া, প্রাকৃতিক ঘটনা তারা একটা ভূপৃষ্ঠকে বিভিন্ন রূপে দান করেছে। তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বহির্জাত প্রক্রিয়া। ইংরেজিতে যাকে বলা হয় এক্সোজেনেটিক প্রসেস। বহির্জাত তার মানে বুঝতেই পারছো বাইরে যেটা উৎপন্ন হচ্ছে। কার বাইরে? ভূপৃষ্ঠের বাইরে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের অন্তরে হলে কি বলা হয়? তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। সেই অন্তর্জাত প্রক্রিয়া কি সেগুলো তোমরা আগের ক্লাসে সব পড়ে এসেছো। আচ্ছা, তো এই বহির্জাত প্রক্রিয়াগুলো এগুলো পৃথিবীর একদম আদি লগ্ন থেকে মানে পৃথিবীর শুরু থেকে এখনো ক্রিয়াশীল। দেখো কোনো ভূপৃষ্ঠই কিন্তু এমনি মানে সারা জীবন ধরে এক থাকতে পারে না। সেই ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন ভূপ্রাকৃতিক শক্তি কাজ করে বিভিন্ন রূপ দান করে। কি সেই রূপ? যেমন আমরা দেখতে পাই কোথাও মালভূমি তৈরি হয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি তৈরি হয়েছে, কোথাও হয়তো পলিগঠিত সমভূমি তৈরি হয়েছে, কোথাও হয়তো উপত্যকা তৈরি হয়েছে, সেইগুলো। তো তাহলে এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, প্রাথমিকভাবে আমরা ধরো দুটো ভাগে ভাগ করলাম। দুটো ভাগে যদি ভাগ করি কি কি ভাগ পাবো? পার্থিব এবং মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়া। প্রথমে মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়াটা বলি। যে প্রক্রিয়া পৃথিবীর ভূপৃষ্ঠের ভেতরে হচ্ছে না, হচ্ছে কোথা থেকে? মহাজাগতিক বা মহাকাশ থেকে যে ঘটনাটা এসে আমাদের ভূপৃষ্ঠের রূপ দান করছে। যেমন মনে করো উল্কাপাত। এরকম পৃথিবীতে দু এক জায়গায় ঘটনা রয়েছে যে উল্কাপাত হওয়ার ফলে বা বিশাল বড় একটা উল্কাপিণ্ড এসে কোনো জায়গায় বিশাল একটা অবনমন তৈরি করেছে, একটা অবনমিত স্থান তৈরি করেছে। ঠিক আছে, সেটাও একটা রূপ, তাই না? তবে আমাদের আলোচনার বিষয় কিন্তু এই অপার্থিব প্রক্রিয়া নিয়ে নয়, আমাদের আলোচনার বিষয় হলো পার্থিব প্রক্রিয়া নিয়ে। এবং এই পার্থিব প্রক্রিয়া কতগুলো ভাগে বিভক্ত সেইটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখবে বিভিন্ন মানে এই পার্থিব প্রক্রিয়ার বিভিন্ন ভাগ রয়েছে। তার কি কয়েকটা ভাগ আমরা আগেও পড়েছি আর কিছু ভাগ আমরা এখন আলোচনা করব। আমরা যদি এই পার্থিব প্রক্রিয়ার যে ভাগগুলো তোমরা স্ক্রিনে দেখতে পেলে এর যদি আমরা কিছু উৎস দেখি, মানে এগুলো মানে বহির্জাত প্রক্রিয়া, আজকে তো আমাদের আলোচনার বিষয় বহির্জাত প্রক্রিয়াগুলো। তো এই বহির্জাত প্রক্রিয়ার উৎস কি কি হতে পারে? প্রাথমিক উৎস হলো সূর্য। কেন সূর্য? দেখো বহির্জাত প্রক্রিয়াতে যে এজেন্টগুলো কাজ করে তারা কারা? না এই যে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজলের কাজ, এইগুলো। সূর্য না থাকলে বৃষ্টি হতো না, মানে সূর্য না থাকলে ঘনীভবন, জলীয় বাষ্প তৈরি হতো না, সেখান থেকে ঘনীভবনও হতো না, মেঘও হতো না, বৃষ্টিও হতো না, বৃষ্টির পরে এরকম জলধারা বা জলপ্রবাহ অর্থাৎ নদীও তৈরি হতো না। তাই বহির্জাত প্রক্রিয়ার একটি মূল শক্তির উৎস হলো সূর্য। আবার এই সূর্য না থাকলে মনে করো যে সূর্যের প্রভাব না থাকলে
কোথাও হিমবাহ বা কোথাও নদী বা জলস্তর বা জলপ্রবাহ এগুলো থাকতো না। যে জায়গা পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানেই তো কি হয়, বরফে ঢাকা অঞ্চল তৈরি হয়, আর সেইখানেই আমরা বিভিন্ন ধরনের হিমবাহের কাজ দেখতে পাই। এই যে আমি এতগুলো বহির্জাত প্রক্রিয়ার নাম বললাম, এরা প্রত্যেকেই ক্ষয় করছে, সঞ্চয় করছে। কেমন? আচ্ছা, আর একটা উপাদান কি না, বা শক্তির উৎস কি? ভূমির ঢাল। কারণ এই প্রত্যেকটা এজেন্টই কিন্তু ভূমি ঢাল বরাবর কাজ করে। যেমন আমরা যদি দেখি নদী, নদী কি করে? নদী একটা অঞ্চলে উৎপত্তি লাভ করে, তারপরে সে ঢাল বরাবর প্রবাহিত হয়ে আবার এক জায়গায় শেষ হয়। তো এই যে ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে, ঢাল বরাবর প্রবাহিত হয়ে কিন্তু ও এক একটা ঢালে এক এক রকম রূপ দান করে। বুঝা গেল? আচ্ছা, বেশ। তো এবারে মাধ্যমগুলো কি কি? মাধ্যমগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। যেমন মনে করো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি। স্থিতিশীল প্রাকৃতিক শক্তি বলতে কোনগুলো? উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি। আর গতিশীল প্রাকৃতিক শক্তি বলতে নদী, বায়ু প্রবাহ, মানে যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে যারা চলাচল করে, যে শক্তিগুলো আর কি প্রবাহিত হয়, নদী, বায়ু প্রবাহ। তো এবারে আমরা দেখে নিই যে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যে বহির্জাত প্রক্রিয়ার কথাগুলো বললাম, বা যে গতিশীল প্রক্রিয়া বা স্থিতিশীল প্রক্রিয়ার কথা বললাম, তাদেরকে আমরা কটা শ্রেণীতে বা পুরো প্রক্রিয়াকে আমরা কটা শ্রেণীতে ভাগ করতে পারি? অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। অবরোহণ, যাকে ইংরেজিতে বলা হয় ডিগ্রেডেশন। আরোহণ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রেডেশন। ঠিক আছে? আর জৈবিক প্রক্রিয়া অর্থাৎ যেটা বায়োলজিক্যাল প্রসেস। তো চলো তাহলে এবার দেখে নেওয়া যাক এই প্রসেসগুলো বা এই প্রক্রিয়াগুলো কি। অবরোহণ, ডিগ্রেডেশন, নামটা শুনে বুঝতে পারছো, ডিগ্রেড মানে একটা নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে। কিসের নেগেটিভ সেন্স? অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, উচ্চতা হ্রাস পেয়ে একটি সাধারণ তল গড়ে উঠছে। সাধারণ তল গড়ে উঠছে অর্থাৎ যে স্তরে মানে ভূপৃষ্ঠ যে সামুদ্রিক যে তলটা আর কি, যে সমুদ্র পৃষ্ঠ, সেই সাধারণ তল প্রায় সাধারণ তল পর্যন্ত সেটা চলে আসছে, অর্থাৎ উচ্চতা হ্রাস পেয়ে। তো এই উচ্চতাটা হ্রাস পাচ্ছে কিভাবে? উচ্চতা হ্রাস পায় মূলত নগ্নীভবন প্রক্রিয়ায়। নগ্নীভবন, যার ইংরাজি প্রতিশব্দ হলো ডেনিউডেশন। ঠিক আছে? এই বিষয়টা কি? অর্থাৎ যে প্রক্রিয়াতে ভূপৃষ্ঠের উপরের স্তরটা রিমুভ হয়ে যাচ্ছে বা যাকে বলে ওয়াশড আউট হয়ে যাচ্ছে, সে এই নগ্নীভবন আবার তিনটে প্রক্রিয়ায় ঘটে থাকে। এই নগ্নীভবন হওয়ার ফলেই কিন্তু অবরোহণ হচ্ছে। অবরোহণ আরোহণ মানে বলতে গেলে পরপর সাইমালটেনিয়াসলি চলে। তোমরা স্ক্রিনে দেওয়া ছবিটা দেখেই কিন্তু বুঝতে পারছো। তাহলে এই প্রক্রিয়াগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এই তিনটি প্রক্রিয়ার মিলিত প্রভাব হলো নগ্নীভবন, এবং এই নগ্নীভবনের ফলেই কি হচ্ছে? অবরোহণ ঘটছে, অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে। আবহবিকার মানে কি? আবহবিকার মানে হলো যে আবহাওয়ার যে সমস্ত উপাদানগুলো শিলাকে চূর্ণ বিচূর্ণ করছে। শুধু যে চূর্ণ বিচূর্ণ করছে তা নয়, চূর্ণ বিচূর্ণ করে বিচূর্ণীভূত পদার্থগুলো ওই স্থানেই পড়ে থাকছে ততক্ষণ পর্যন্ত আবহবিকার। কিন্তু ওই যে বহির্জাত প্রক্রিয়ার বা বহির্জাত শক্তির যে মাধ্যমগুলো আর কি, নদী, বায়ু, হিমবাহ,
মানে যে গতিশীল মাধ্যমগুলোর কথা আমি বললাম, সেইগুলো যখন ওই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, মূল শিলাদেহ থেকে অংশগুলো বেরিয়ে চলে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো ক্ষয়ীভবন। এইবারে এই যে পুঞ্জিত ক্ষয়ের কথা বলছি, পুঞ্জিত ক্ষয়ের সাথে কিন্তু ভূমির ঢাল গুরুত্বপূর্ণ। ওই যে আমি প্রথমেই আলোচনা করলাম না যে শক্তি বলতে সূর্য এবং ভূমির ঢাল এখানে গুরুত্বপূর্ণ। কি হয়, পুঞ্জিত ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো কি, তার একটি ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে নেবো, তোমরা চেক আউট করে নিও। ঢাল হলে কি হবে, ধরো এই যে আবহবিকারগ্রস্ত পদার্থগুলো, চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কোনো উচ্চ পার্বত্য অংশে তারা অস্থিতিশীল ভাবে আছে। কোনো কারণে যদি পার্বত্য অংশের ভারসাম্য নষ্ট হয়, যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে জায়গাটা পিচ্ছল হয়ে যাবে ঢালটা, বা যদি ভূমিকম্প হয় তখন কি হয়, ওইগুলো উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামে। তোমরা হয়তো বলবে তাহলে কি ল্যান্ডস্লাইড পুঞ্জিত ক্ষয়? অবশ্যই ল্যান্ডস্লাইড পুঞ্জিত ক্ষয়, এছাড়াও পুঞ্জিত ক্ষয়ের আরো অনেক প্রক্রিয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও ওই ভিডিও থেকে। তো এবারে কি হচ্ছে, ওই পদার্থগুলো কি হচ্ছে, গড়িয়ে গড়িয়ে কোথায় চলে আসছে, পাহাড়ের ঢালে চলে আসছে, মানে সরি পাহাড়ের পাদদেশীয় অংশে চলে আসছে। তাহলে কি হচ্ছে, পাহাড়ের ওই উচ্চ অংশের উচ্চতাটা হ্রাস পেয়ে গেল পুঞ্জিত ক্ষয়ের ফলে। এবারে ওই যে পার্বত্য অঞ্চলের যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো, এবড়ো পদার্থগুলো যারা পাদদেশীয় অংশে এসে সঞ্চিত হলো, সেইগুলোকে বলা হয় স্ক্রিম বা ট্যালাস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ কোয়েশ্চেন, ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রেখো। তো এত কিছুর ফলে কি হচ্ছে, অবরোহণ হচ্ছে, অর্থাৎ ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে। এবার আরোহণ, ইংরেজির প্রতিশব্দ যা হলো অ্যাগ্রেডেশন, অর্থাৎ এটা একটা পজিটিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে। তোমরা আবার স্ক্রিনে ছবিটা দেখে নাও, দেখলে বুঝতে পারবে যে অবরোহণ প্রক্রিয়াতে আগের যে উচ্চতাটা সেটা কমে গিয়ে মানে আগের উচ্চতাটা হ্রাস পেয়ে উচ্চতা কমে গেল। অ্যাগ্রেডেশন প্রক্রিয়াতে কি হচ্ছে, বা অবরোহণ প্রক্রিয়াতে কি হচ্ছে, ক্ষয়জাত পদার্থগুলো কোনো অবনমিত যে অঞ্চল তাতে সঞ্চিত হয়ে ভূমির উচ্চতাটা বৃদ্ধি করছে। এখানেও কি সাধারণ তল গড়ে উঠছে না? অবশ্যই সাধারণ তল গড়ে উঠছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই একই রকম ভাবে সাধারণ তল গড়ে উঠছে। কিরকম সাধারণ তল, ওই অবনমিত অঞ্চলের তুলনায় আশেপাশের উচ্চতা যদি বেশি থাকে, তাহলে অ্যাগ্রেডেশন বা আরোহণ প্রক্রিয়ায় পদার্থগুলো সঞ্চিত হয়ে ওই আশেপাশের উচ্চতার সমতুল্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই বলা হয় যে কোথাও অবরোহণ হলে আরোহণ হবে। তোমাদের একটা খুব ভালো এক্সাম্পল দিই, মনে করো এই যে আরাবল্লী পর্বত এবং তার পাশেই মরুভূমি রয়েছে। আরাবল্লী এখন বর্তমানে অবশিষ্ট পাহাড় বা ক্ষয়জাত পাহাড় রূপে অবস্থান করছে রাজস্থানে। আরাবল্লীর উচ্চতা একটা সময় হিমালয় পর্বতের থেকেও বেশি ছিল। আরাবল্লীকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়, তাই তো। তো আরাবল্লী এই অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয়জাত পাহাড়ে পরিণত হয়েছে। আর তাহলে ক্ষয়জাত পদার্থগুলো গেল কোথায়? রাজস্থানের মাধ্যমটাকে, মানে রাজস্থানের বহির্জাত প্রক্রিয়ার এজেন্টটাকে বায়ু। আরাবল্লীর এই যে অবরোহণ হলো, বায়ু কি করলো, এই ক্ষয়জাত পদার্থগুলোকে চারপাশে সঞ্চিত করে মরুভূমি তৈরি করলো। তার মানে মরুভূমির যে বালিটা, সেটা হলো মানে আরাবল্লীর নগ্নীভবন প্রক্রিয়ার ফলাফল। তাহলে কি হচ্ছে, আশেপাশে যে নিচু অঞ্চলটা ছিল বা অবনমিত অঞ্চলটা ছিল, ওই বালি সঞ্চিত হয়ে জায়গাটা একটি সাধারণ তলে চলে এলো, তাই না? বেশ, এরপরে আসি জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস। এই বায়োলজিক্যাল প্রসেসটা কিন্তু আমরা আবহবিকারেও পড়েছি, তাই না? আচ্ছা, এই প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, জৈবিক প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করছে? অবশ্যই জীব। তার মানে কি মানুষও সেখানে পড়ছে না? অবশ্যই মানুষ সেখানে পড়ছে, উদ্ভিদ, অন্যান্য প্রাণী, মানে ক্ষুদ্র প্রাণী এবং মানুষ। আচ্ছা, আগে মানুষের কথাটা বলে দিই। মানুষ কি করে, এই যে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, মানে মাটি খনন করে খনি আহরণ করছে, তার ফলে কি হচ্ছে, ভূমির রূপ পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে শিলার গায়েতে উদ্ভিদ জন্ম নেয়, উদ্ভিদ বৃদ্ধি পায়, শিকড় কি করে, সেই শিলাটাকে ফাটিয়ে দেওয়ার ফলে শিলারও কিন্তু আকৃতি পরিবর্তন হচ্ছে, বা শিলা গাত্র বা পৃষ্ঠের আকৃতি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভূমির রূপ পরিবর্তন হচ্ছে। ঠিক একই রকম ভাবে অন্যান্য ক্ষুদ্র জীবগুলো, কেঁচো, ইঁদুর, এরা কি করে,
কোনো নরম ভূপৃষ্ঠের কোনো নরম অংশকে গর্ত করে ভেতরের মাটিকে বাইরে নিয়ে আসে, বাইরের অংশকে ভেতরে নিয়ে যায়, আবহ বিকারের একটা পদ্ধতি বলা যেতে পারে। তার ফলেও কিন্তু ভূমির রূপ পরিবর্তন হচ্ছে, তাই না? তো এই সবগুলোই হলো বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে ঘটছে এবং এগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি ঘটনাগুলো, মানে ঘটনাগুলো বলতে কি ঘটনার ফলাফলগুলো, তাই না? আর এটা একটি ধীর প্রক্রিয়া, একদিনে উপত্যকা তৈরি হয় না, একদিনে প্লাবন সমভূমিও তৈরি হয় না, একদিনে বদ্বীপও তৈরি হয় না। কেমন? আচ্ছা, আজকে যে আলোচনাটা করলাম, যারা ক্লাস 12 এর স্টুডেন্ট ছাড়াও যারা আমার ভিডিওটা দেখছো, অর্থাৎ যারা বিভিন্ন আমাদের রাজ্যের পিএসসি বা ডব্লিউবিসিএস বা এসএসসি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল। যারা গ্রাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে যে কোনো সেমিস্টারে, স্পেশালি থার্ড সেমিস্টারে, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। এবং যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু ভিডিওটা হেল্পফুল। আরেকটা কথা আমার এখানে বলা হয়নি, এই যে অবরোহণ বলার সময় আমি আবহ বিকারের কথা বলেছিলাম, তাই তো? আবহ বিকারের ফলে কি, আবহ বিকারে তো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যেমন যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার, জৈবিক আবহ বিকার, আমি সেগুলোতে যাচ্ছি না। কিন্তু আবহ বিকারের ফলে এই যে চূর্ণ বিচূর্ণ পদার্থ তৈরি হচ্ছে শিলা থেকে, ঠিক আছে, ওই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কিন্তু একবারই তৈরি হয় না বা একবারই চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যায় না, এরা আরো বিচূর্ণীভূত হয়, হয়ে কিসে পরিণত হয়? রেগোলিথ। ঠিক আছে, এই রেগোলিথটাই কিন্তু শেষ কাজ নয়, এই রেগোলিথটা আরো চূর্ণীভূত হয়, বিচূর্ণীভূত হয় এবং আরো নরম কণায় পরিণত হয়, সেখান থেকে মাটি তৈরি হয়। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে ভূমিরূপ গঠনে মাটিও একটি বিষয়, বহির্জাত প্রক্রিয়ায় মাটিও কিন্তু তৈরি হয়। তাহলে এই যে আমরা চারপাশে এত কিছু দেখতে পাচ্ছি, সবই কিন্তু বহির্জাত প্রক্রিয়ার ফলে দিনে দিনে পরিবর্তন হচ্ছে। এই রূপ, যে রূপটা তৈরি হলো সেটা কিন্তু এক থাকবে না, সেটা আবার পরিবর্তিত হবে, হয়ে আবার নতুন রূপের জন্ম দেবে, ভূমির রূপের জন্ম দেবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, এবং বেশি বেশি করে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে তোমরা পরবর্তী আপডেটগুলো পেতে পারো। থ্যাংক ইউ সবাইকে।